শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সারা দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলা। এর সাথে আছে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ নিয়ে সৃষ্ট বিভিন্ন সংঘাতের ঘটনা। এসব ঘটনায় প্রায় সব ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। রাজধানীতে কিশোর গ্যাং থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অস্ত্রধারীদের প্রকাশ্য মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতে নগরীর নিরাপত্তাহীনতা আরও প্রকট হয়ে উঠেছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় তাই আতঙ্কিত লোকালয়। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন দুজন এক্সপার্ট। আমাদের সাথে রয়েছেন জনাব আনসার উদ্দিন খান পাঠান, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও লিড ট্রেনার, বাংলাদেশ পুলিশ একাডেমির শারদা। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাইশা তাবাসসুম অনিমা, প্রভাষক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা তরুণ শিক্ষক তাকে দিয়ে শুরু করি বরঞ্চ একাডেমিক জায়গাটা থেকে। আপু, মানুষ আসলে নিজেকে কখন অনিরাপদ লোকালয়ের কথা আমরা বলছি এবং আমরা বের হতে আসলে একটুখানি ভয় পাই, কয়টা বাজছে সেটা বারবার দেখা লাগে, তো কখন অনিরাপদভাবে আমরা নিজেদের? অপরাধ বিজ্ঞানের ভাষাতে যদি আমি একটু আলোচনা করতে চাই, বর্তমান যে সময়টা যাচ্ছে, অথবা আমরা যদি বলি একজন সাধারণ নাগরিক তাকে কেন অনিরাপদ মনে করতে পারে। একজন নাগরিক যখন দেখছে যে তার লোকালয়ে বা সমাজে অপরাধের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে, কিন্তু হয়তোবা যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিটা দরকার ছিল, অথবা কোনো অপরাধকে সঠিক সময় নির্মূল করার যে ব্যবস্থার দরকার হয়, সেটা যখন একজন নাগরিক অনুপস্থিত দেখে, তখন তাদের মধ্যে এই ধরনের আতঙ্কের সৃষ্টি হতে পারে। যেমন আমি যদি একটা পরিসংখ্যান দিয়ে বলি, আইন ও সালিশ কেন্দ্রের মতে এই 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 39টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন একটি বছরের শুরু থেকেই যদি আমরা এত বেশি সহিংসতা বা ধর্ষণের মতন আমরা ভায়োলেন্ট অ্যাক্টগুলো দেখে থাকি, তখন সাধারণত একজন সাধারণ নাগরিকের মনে তাদের সমাজ সম্পর্কে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হবে। তাহলে এই অনুভূতিটার প্রভাব আসলে কি আমাদের সমাজে, রাষ্ট্রে বা পরিবারে? এটা যেমন আপনি বলেন, সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্নভাবে হতে পারে। ব্যক্তি পর্যায়ে যেমন হতে পারে, যেটা আপনি বললেন, যে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের ভয় কাজ করতে পারে, যে আমি হয়তো বা একটা দরকারি কাজে কোথাও বা আমাদের সাংস্কৃতিক কাজে হয়তো বা আমরা বের হতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যাচ্ছি না। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বাসার নারীদেরকে আমরা একটু রক্ষণশীল আচরণ করছি, তাদেরকে হয়তো বা বাইরে যেতে দিতে চাচ্ছি না। আর রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কেননা এটা আমাদের দেশের ইমেজের ক্ষেত্রে একটা ক্ষতি হিসেবে অলসো প্রোডাক্টিভিটি, তাই না? অবশ্যই দেশের নাগরিকরা যেই সময়টাতে হয়তো বা আমরা কোনো বাইরে কাজে নিয়োজিত থাকতে পারতাম, সেটা হয়তো বা আমরা এখন গৃহে থাকছি, বা আমরা যেই সিকিউরিটির অ্যাবসেন্সটা, এটার কারণে আমাদের বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি হতে পারে। রাষ্ট্রীয় ক্ষেত্রে আরেকটু বিষয় অ্যাড করতে চাই, যেমন যখন একজন নাগরিক দেখতে পাচ্ছে যে তার অপরাধের সঠিকভাবে নির্মূল করা হচ্ছে না, তখন আমরা এরকম মব জাস্টিসের মতন ঘটনাগুলো দেখে থাকি, যে যখন আমার আইনের প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, তখন জনগণ নিজের হাতে আইন তুলে নেওয়ার মতন অপরাধ, এটা এক ধরনের অ্যাক্টিভিটিগুলো, এবং সেটা আসলে আমরা বাবাই দেই মবকে এখন, যখন একটা ছিনতাইকারীকে ধরে তারা পিটিয়ে বা পা কেটে ফেলে, মানে হোয়াট দে ক্যান ডু, আমরা ভাবি যে আমরা তো রাষ্ট্র আমাদেরকে সেই সেফটি দিতে পারছে না। সো এই জায়গায় নিশ্চয় আমরা আরো আলোচনা করব, তবে আজকের আলোচনার প্রাসঙ্গিক বেশ কিছু ঘটনার ফুটেজ আমরা এই মুহূর্তে দর্শকদের সাথে নিয়ে দেখে আসি। দর্শক, শুধুমাত্র ঢাকা শহর কিংবা বড় বড় সিটিতে নয়, এর বাইরেও মহাসড়কে বাস থামিয়ে ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, ধর্ষণের ঘটনা, এরকম নানা ঘটনা পুরো দেশ জুড়ে ঘটছে। চলুন দেখে আসি এর কিছু। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে।
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দর্শক, স্টুডিওতে এক্সপার্টের কথা শোনার আগে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই ধরনের ঘটনা নিয়ে কি বলছেন, কি ভাবছেন, সেগুলো শুনে আসতে চাই। রাস্তাঘাটে চলতে তো চোর ডাকাতের হাইজাকারের আমরা শঙ্কায় থাকি, ভয়ে ভীতি থাকি। সন্ধ্যার পর মনে করেন যে কোনো নিরাপত্তাই নাই। আপনি আসাদ গেট দিয়ে বলেন বা মোহাম্মদপুর যাই, ওই জায়গায় গেছে চাকু ঠেকায় সব কিছু নিয়ে নিচ্ছে। খুবই অবস্থা খারাপ, যেখানে সেখানে যে যা খুশি করতেছে। ছিনতাই বেড়ে গেছে, আপনারা পত্রিকাতে দেখতেছেন ছিনতাই কিভাবে বাড়ছে। মাঝে মাঝে মনে হয় পুলিশ উদাসীন, কিন্তু আবার অনেক সময় পুলিশ চেষ্টা করতেছে মাঝে মাঝে। লাইক আমাদের এলাকায় কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। অনেক মেয়েরাই আছে কর্মক্ষেত্রে বের হয়, অনেকে অফিসে যায়, এটা করে টিউশনি করায়। তাই আমার মতে হচ্ছে তারা যেন একটু নিরাপত্তা পায়, সেই বিষয়ে যেন উপদেষ্টারও যেন একটু ব্যবস্থা নেয়, যাতে আমরা মেয়েরা একটু নিরাপত্তা পাই। রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, বিশেষ করে এখন দেশে এখন মনে করেন যে দেশের মাথা বলতে সরকার নাই, যার যেমন ইচ্ছা তেমন চলতেছে। সামনে আরো ভালো হবে আমরা যদি সচেতন থাকি। বাংলাদেশের মানুষ আমরা সচেতন না, এর জন্য সমস্যা। দর্শক, শুনছিলাম জনগণের কথা। ফিরে আসবো স্টুডিওতে এক্সপার্টের কাছে। স্যার, আপনার কাছে আসতে চাই এবারে। স্যার, 5ই আগস্টের পরে এই ঘটনাগুলো অনেক বেড়ে গিয়েছে এবং সেখানে অস্ত্রের ব্যবহার আসলে আমাদেরকে একটা ভয়ের ইঙ্গিত দেয়। আমি যদি বলি স্যার, যে থানাগুলো লুট হয়েছিল, তথ্য অনুযায়ী দুর্বৃত্তরা 5,750টি অস্ত্র লুট করে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এবং পুলিশ এখন পর্যন্ত 4,366টি অস্ত্র উদ্ধার করেছে। তার মানে বাকি আছে এখনো 1,384টি অস্ত্র। আপনার কি মনে হয় সেই অস্ত্রগুলো, লুট হওয়া অস্ত্রগুলো এই অস্ত্রের ব্যবহারের এত বৃদ্ধির একটা কারণ হতে পারে? না, সেটা একটা কারণ, এর মধ্যে আরও কারণ আছে। যে এই যে অস্ত্রগুলো হারানো গেল কিংবা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো নিশ্চিতভাবেই বলা যায় যে দুষ্কৃতকারীদের হাতেই আছে এবং তারা মৌকা পেলেই সেগুলো ব্যবহার করবে এবং করছেও, সেটা একটা কারণ। আর আমার কাছে আরও যে কারণগুলো মনে হয়, পুলিশ এখনও সে ট্রমাটাইজড, এখনও সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। 5ই আগস্টে তাদের অনেক সদস্য মারা গেছে, অনেকগুলো প্রতিষ্ঠান ভ্যান্ডালাইজড হয়েছে, গাড়ি পুড়িয়েছে, তার সরঞ্জাম গেছে, এবং তার পরবর্তীতে আবার এই কাজে সম্পৃক্ততার জন্য প্রায় 1,000-এর উপরে সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, যেগুলো তদন্ত চলছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শুনেছি প্রায় 50 জন বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তো সংগঠনটা এখনো পুরোদস্তুর কাজে ফিরতে পারছে না, সেটা একটা বিষয়। তাহলে স্যার, আপনি কি বলতে চাচ্ছেন যে অস্ত্রের ব্যবহার আসলে আগেও ছিল, কিন্তু পুলিশ সেটাকে দমিয়ে রাখতে পেরেছিল? পুলিশ সেটা দমিয়ে রেখেছিল, সেটা অনেকটা তাই। কারণ আমরা জানি একটা সমাজবিজ্ঞানের একটা থিওরি আছে, ব্রোকেন উইন্ডোজ থিওরি। অর্থাৎ একটা পরিত্যক্ত বাড়ির একটা জানলা যদি ভাঙা দেখে কেউ, তখন দুষ্কৃতকারীরা আর অন্য জানলাগুলো ভেঙে ফেলে। একটা পরিষ্কার দেয়ালে কেউ যদি একটা ছোট্ট স্লোগান লেখে কালো অক্ষরে, সেটা দেখে আরও অনেকেই সেখানে স্লোগান লিখে যায়। এটাকে বলা হয় ব্রোকেন উইন্ডোজ থিওরি। তো সেখানে এখন সেটার উত্তরণের পথ হলো সেই ব্রোকেন উইন্ডোজ থিওরি অনুযায়ী আমার সব কিছু অর্ডারে রাখতে হবে, টিপটপ রাখতে হবে, পুলিশ দৃশ্যমান হতে হবে, কাজ করতে হবে, রাষ্ট্র কাজ করছে এই সংঘাতের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কিংবা এই জাতীয় অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান হতে হবে। সেটা মানুষের মধ্যে একটা অপরাধ ভীতি এখন কাজ করছে। অপরাধের সংখ্যা যত না বেড়েছে হঠাৎ করে, তার চেয়ে বেশি বেড়েছে অপরাধের ভীতিটা বিভিন্ন জায়গায়। যে এই আশঙ্কা যে আমি বাইরে গেলেই হয়তো আমি অপরাধের শিকার হতে পারি, এই ভীতিটা ছড়িয়ে গেছে। আর পক্ষান্তরে পুলিশ যেহেতু এখনো পুরোপুরি সক্রিয় হতে পারেনি, সেজন্য অপরাধীদের মধ্যে পুলিশ ভীতি যেটা থাকার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে ভীতিটা থাকার কথা, সেটা কমে গেছে। সেরকম একটা বিষয় হয়েছে। তবে স্যার, ওই যে অস্ত্রের ব্যবহারের কথা আমি যেটা বলছিলাম, সেটা তো মানুষকে আরো ভীত করেছে। এখন শুধুমাত্র ছিনতাই না, ছিনতাইকারীদের হাতে চাপাতি থাকে, তারা কোপ মারছেন, আবার অনেকের হাতে আগ্নেয়াস্ত্র থাকে না। আমি যদি বলি স্যার, এই মাসে 50টি ঘটনায় দেশীয় এবং আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে এবং মারাত্মক হামলায় 3 জন নিহত হয়েছেন। সেটা তো নিশ্চয়ই ভয়ের কারণ স্যার। অস্ত্র কি কি কারণ আসলে অ্যাভেলেবল হয় সন্ত্রাসীদের হাতে? যে অস্ত্রগুলো লুট করা হলো, সেটা তো দুষ্কৃতকারীদের কাছে আছে নিশ্চিতভাবে বলা যায়। তো এখানে একটা বিশাল অ্যাভেলেবল ছিল 5ই আগস্টের ওই অবস্থাকে কেন্দ্র করে,
যে অস্ত্রগুলো লুট হলো। এছাড়াও কিছু না কিছু অস্ত্র সব সন্ত্রাসীদের কাছে থাকে, সব এলাকাতে কিছু না কিছু অস্ত্র থাকে, সেগুলো উদ্ধারের জন্য নানান সময় পুলিশ অভিযান চালায়। মানে অস্ত্র অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেটার ব্যবহারটা দমিয়ে রাখা হয়েছিল আগে যে হারে ছিল, সেইখানে একটু শৈথিল্য এখন আছে নানান কারণে, সাংগঠনিক দুর্বলতা এবং পুলিশ ফোর্স কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করছে মাঠে, তাদের সুষ্ঠু তদারকির কিছুটা অভাব থাকতে পারে, অফিসারদের মধ্যে শৈথিল্য থাকতে পারে, ফোর্সের মধ্যে শৈথিল্য থাকতে পারে। তো পুলিশকে যদি পুরোপুরি কর্মক্ষম করা যায়, তার পুরো শক্তি দিয়ে সে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা কমে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে দুষ্কৃতিকারীরা। আবার শুনেছি যে বেশ কিছু দুষ্কৃতকারী যারা জামিন নিয়ে বেরিয়ে এসছে 5ই আগস্টে পরে, এটা মানুষকে খুবই অবাক করেছে। খুব মানে কুখ্যাত সন্ত্রাসী যারা ছিল তাদের প্রায় সবাই জামিন পেয়েছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আসলে দুষ্কৃতকারীরা এরকম কুখ্যাত যারা, তারা কখনো বসে থাকে না, তারা এসে আবার সংগঠিত করবে। জামিন কেন দেয়া হলো স্যার, আপনার কি মনে হয়? এটা আদালত বলতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয়, সেখানে আগে হয়তো সরকারের একটা নজরদারি ছিল যেন জামিনটা তারা না পায়। যদি এক মামলায় জামিন পায়, অন্য আরেকটা মামলায় তাদেরকে সম্পৃক্ত করার এরকম একটা বিষয় থাকে পুলিশের মধ্যে, যাতে করে দুষ্কৃতকারীরা বের না হতে পারে। সেখানে হয়তো শৈথিল্য ছিল, যে পরবর্তীতে যে পরের স্টেপটা নেওয়া, সেটা নেওয়া হচ্ছে না। এবং দুষ্কৃতকারীরা যদি বেরিয়েও যায় জামিনে, তার উপরে একটা আলাদা নজরদারি রাখতে হয়। একটা আইনই আছে, তার লিভলিহুডটা কীরকম, সে কোথায় কি যাচ্ছে, গোয়েন্দার তথ্য নিতে হয়। যেহেতু তারা কুখ্যাত ছিল, তারা যেন সংগঠিত আবার না হতে পারে, তাদের প্রসঙ্গবদ্ধদের একসাথে করতে না পারে, সেই বিষয়ে দৃষ্টি রাখতে হয়। সেই ব্যাপারগুলো অনুপস্থিত ছিল, সেই ব্যাপারগুলো অনেকটা অনুপস্থিত ছিল বলেই মনে হচ্ছে। কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে, জানতে পেরেছি যে ওরা আবার সংগঠিত হচ্ছে, পত্রপত্রিকায় এসছে সেগুলো। তারা তাদের অধীনস্থদের আবার ডাকছে, আসো আবার চাঁদাবাদী যাই, আবার নানান ধরনের অপকর্ম করি। আপনার এই জায়গা থেকে আমি একটু মাইশা তাবাসসুম, অনিমা আপু, আপনার কাছে আসতে যাচ্ছি। ক্রিমিনাল সাইকোলজি বলে একটা ব্যাপার থাকে, স্যারের কথায় কিছুটা উঠে এসেছে যে এখন তারা মনে করছে আসলে যে তারা কাজটা ভালোভাবে করতে পারে এবং পুলিশ আসলে অত অ্যাক্টিভ না, তাদেরকে দমাতে পারবে না। ক্রিমিনাল সাইকোলজি অনুযায়ী এখন কেন তাদের মনে হচ্ছে, আরও নিশ্চয়ই নানা কারণ আছে, যে 5ই আগস্টের পরে যে এটা এখন তাদের অভয়ারণ্য হয়েছে, তারা কাজটা আরও ভালো অ্যাক্টিভলি করতে পারবেন, রোজগার করতে পারবেন, আপনার কি মনে হয়? স্যার যে কথাটা বললেন যে হয়তো পুলিশ আগেই তারা হয়তো বা তাদের কাছে অস্ত্রগুলো ছিল কিন্তু দমিয়ে রাখা বা শিথিল করার চেষ্টা করেছে বা সংখ্যাটা কমানো, কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় তারা জেল থেকে বের হওয়ার পরে আবার অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, যেটাকে আমরা রেসিডিভিজম বলি, যে কন্টিনিউয়াস এই ক্রিমিনাল সাইকেলটা চলতে থাকে। এটাকে যদি আমরা ক্রিমিনাল সাইকোলজিতে ব্যাখ্যা করতে যাই, এটা বলতে পারি আমরা হয়তো বা 5 আগস্টের আগে বা পরবর্তী সময়ে এক ধরনের পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে, যেটা হয়তো বা তাদের মধ্যে আগেই প্রবণতাটা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো বা বিভিন্ন পন্থায় সেটা দমিয়ে রাখার চেষ্টা করেছে। এখন পরবর্তী সময়ে যেহেতু তারা দেখছে যে এখন বর্তমানে একটি আমাদের নিরপেক্ষ সরকার ব্যবস্থা, তো এই সময় যেহেতু তারা ছোট কোনো অপরাধের সাথে নিয়োজিত হলেও তারা মনে করতে পারে যে তাদেরকে ওই ব্যাকআপ দেওয়ার প্রসেসটা তারা মনে করছে যে শিথিল, বা স্যার একটা বিষয় বলেছেন যে ব্রোকেন উইন্ডো থিওরি। প্রথমত ছোট ছোট অপরাধ আমরা প্রথমত দেখতে পারি যে আমরা কোনো একটা সমাজে বা কোনো পাড়াতে কোনো একটা ছোটোখাটো সমস্যা হলেই দেখা যাচ্ছে যে এখানে মারধরের মতন ঘটনাগুলো ঘটছে। তো এরকম বেআইনিভাবেও যদি আমরা বলি মারধরের ঘটনাগুলো ঘটে থাকেও, দেখা যায় যে এই ধরনের অপরাধীদের মনে তাদের সাইকোলজিক্যালি এরকম একটা ইনসেন্টিভ আসে যে আমি যদি বড় কোনো অপরাধও করে থাকি, যেটা আপনি বললেন যে চাপাতি দিয়ে আঘাত করা অথবা দেশীয় অস্ত্র বিভিন্ন ব্যবহার করতে পারে, তারা এই ধরনের কাজে তারা নিয়োজিত হলেও হয়তোবা তাদেরকে এখানে হয়তোবা কেউ আটক করার মতন কেউ থাকবে না।
এই ধরনের একটা বিষয় কাজ করতে পারে। একই সাথে হচ্ছে একটা রিভেঞ্জ সাইকোলজিও থাকতে পারে, যে 5 আগস্টের আগে যেহেতু এক ধরনের সরকার ব্যবস্থা, তাদের বিভিন্ন ধরনের রিভেঞ্জ নেওয়ার মতন প্রবণতা আগের থেকেই থাকতে পারে, যেটা হয়তো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবণতার কারণে তারা এটা করতে পারেনি। কিন্তু তারা যেহেতু এখন বর্তমানে একটা সময় দিয়ে যাচ্ছি আমরা সবাই নিরপেক্ষ। রাজনৈতিক পট পরিবর্তনের কোনো প্রভাব আছে কি এখানে? মানে যদি আমি আইন শৃঙ্খলা বাহিনীর বাদও দেই, মানে যারা অন্য একটা রাজনৈতিক দল হয়তো এখন নিজেদেরকে ক্ষমতাবান ভাবছেন, আমি কোট আনকোট করছি, কিংবা আমরা হয়ে গেছি এখন আমরা হব, আগে আমরা ছিলাম না, এটার কি কোনো প্রভাব আছে এর উপরে? আমি বলবো অবশ্যই আছে। সেটা হয়তো বা একটি পলিটিক্যাল পার্টির কথাও বলতে পারি, বা আমরা সব ধরনের বাংলাদেশে বর্তমানে যত ধরনের রাজনৈতিক দল কাজ করে সবার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সাউথ এশিয়াতে দেখি মূলত অপরাধের প্রবণতাগুলো কিছুটা হলেও রাজনৈতিকভাবে ব্যাকড আপ থাকে। সেটা আমরা হয়তো বা মাদকের ক্ষেত্রে বলতে পারি, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি, সব ধরনের অপরাধের ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক ব্যাকআপ কাজ করে। কারণ যখন হচ্ছে কোনো ধরনের অপরাধে অ্যারেস্ট করার বিষয়গুলো আসে, তখন এই যে পাওয়ার ভ্যাকিউম বা হচ্ছে আমরা যেটাকে হেডোনিজম বলি, যে সবাই হচ্ছে তাদের পলিটিক্যাল ব্যাকআপের এক ধরনের পাওয়ার শো করতে চায়, যে হয়তোবা আমার আন্ডারে হচ্ছে এই বড় ভাই বা এই রাজনৈতিক গুরু আছে, যার কারণে হয়তোবা আমার কখনো অ্যারেস্ট হবে না, যেটার কারণে তাদের মধ্যে এই আমরা র্যাশনাল চয়েসও বলি যে আমি একটা অপরাধ করব, ক্রিমিনালরা হয়তোবা চিন্তা করে আমি অপরাধটা করলে আমার আটক হওয়ার সম্ভাবনা কতটুকু। আমি যদি দেখি যে আমি অপরাধটা করলাম কিন্তু আমার সেই ব্যাকআপটা আছে যে আমি হয়তো বা এখানে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাটা কম, সেই ক্ষেত্রে তারা এই অপরাধ করার সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো অবশ্যই এখানে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক এক ধরনের ব্যাকআপ কাজ করতে পারে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা মনে হয় গ্রাউন্ডটা সেট করতে পেরেছি। এরপরে আমাদের কতটা সক্ষমতা ছিল সেটাকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলার ব্যাপারটা আসে। আমরা কথা বলবো পরবর্তী পর্বে। আমরা এখানে শেষ করছি আজকে দর্শক অনিরাপত্তা নিয়ে আজকের পর্ব শেষ করছে এখানে। বাকি আলোচনা এবং ভীষণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে পরবর্তী পর্বে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আজ।